হ্যালো ক্লাসের তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যে সমস্ত কবিতাগুলি রয়েছে তার মধ্যে প্রথমেই আমরা শুরু করেছিলাম অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতাটি। এর আগের ভিডিওতে আমরা কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত সম্পর্কে কিছু লেখক পরিচিতি এবং ছন্নছাড়া কবিতার যে প্রাক পটভূমি সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিও থেকে আমরা মূল পাঠ্য ছন্নছাড়া কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ে পেজ নাম্বার ৭৪ পাতায় ছন্নছাড়া কবিতাটি রয়েছে। ছন্নছাড়া মূল কবিতাটি শুরু করার আগে আমি বলতে চাই, আধুনিক যুগের অর্থাৎ বিংশ শতাব্দীর কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত ছন্নছাড়া কবিতায় মূলত এক অবক্ষয়িত সমাজকে দেখিয়েছে। সেই অবক্ষয়িত সমাজে যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত এবং যারা ডিগ্রিধারী অর্থাৎ প্রথাগত শিক্ষায় শিক্ষিত, এই দুই শ্রেণীকে তিনি খুব স্পষ্টভাবে বিভাজন করতে পেরেছেন কবিতার পরতে পরতে। এ প্রসঙ্গে বলে রাখি, ছন্নছাড়া কবিতাটিতে মূলত তিনি যে শ্রেণীভুক্ত মানুষদের ছন্নছাড়া বলেছে, প্রকৃতপক্ষে মধ্যবিত্ত যে জনজীবন, সেই মধ্যবিত্ত জনজীবনকেই এখানে ছন্নছাড়া বলা হয়েছে। ছন্নছাড়া শব্দের অর্থ হলো বাউন্ডুলে বা যারা সমাজের মূল স্রোত থেকে ছড়িয়ে ছিটিয়ে বা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, যারা সমাজের মূল স্রোত থেকে ক্রমাগত সরে যাচ্ছে, তারাই আলোচ্য কবিতায় ছন্নছাড়া রূপে পরিগণিত হয়েছে। কিন্তু আমরা যত বেশি কবিতার গভীর অর্থের মধ্যে প্রবেশ করব তত বুঝতে পারব যে অচিন্ত্য কুমার সেনগুপ্ত ছন্নছাড়া কবিতায় স্পষ্টত পক্ষে কোন শ্রেণীর মানুষদের ছন্নছাড়া বলে বিবেচিত করেও তারা যে প্রকৃত মানবিকতায় উজ্জ্বল হয়ে উঠেছে সে কথাই তিনি বর্ণনা করেছেন। আলোচ্য কবিতাটি শুরু হয়েছে একটি গাছ দিয়ে এবং কবিতাটি শেষও হবে একটি গাছ দিয়ে। এই গাছের সঙ্গে ছন্নছাড়া সম্প্রদায়কে তিনি আলাদা করে তুলনা করেননি। তিনি প্রাণের প্রতীক হিসেবে এখানে গাছকে রেখেছেন এবং প্রকৃত মানবিকতার প্রতীক রূপে ছন্নছাড়া জনজীবনকে রেখেছেন। আমরা জানি যে আমাদের সমাজ ব্যবস্থায় বা আমাদের সমাজে প্রাণের প্রতীক রূপে যেমন গাছ রয়েছে, একই রকমভাবে সমাজে বসবাসের জন্য বা জীবন অতিবাহনের জন্য মানুষের মধ্যে মানবিকতারও কাঙ্ক্ষিত প্রয়োজন আছে। আলোচ্য ছন্নছাড়া কবিতায় অচিন্ত্য কুমার সেনগুপ্ত খুব আশ্চর্য সামঞ্জস্যপূর্ণভাবে এই গাছ এবং ছন্নছাড়া এই দুয়ের মেলবন্ধন ঘটিয়েছেন মূলত প্রাণের প্রতীক এবং মানবিকতার উন্মেষ রূপে। এবার আমরা পাঠ্য কবিতার মূল বিষয়বস্তুতে প্রবেশ করব। ছন্নছাড়া অচিন্ত্য কুমার সেনগুপ্ত। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া। কবিতাটি শুরু হচ্ছে একটি যাত্রাপথের বিবরণ দিয়ে, যেখানে কবি বলেছেন যে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি সংশোধন করে বললেন, না, তাকে ঠিক গাছ বলা যায় না, গাছের প্রেতচ্ছায়া বলা হয়। সাধারণভাবে মনে করা হয় বা সাধারণ অর্থে প্রেতচ্ছায়া বলতে বোঝায় প্রেতের ছায়া, অর্থাৎ মানুষের মৃত্যুর পর যদি অশুভ শক্তি বা যার কায়া দেখা যায় না সেরকম কিছুর বর্ণনা করতে গিয়ে ভূত প্রেত ইত্যাদির কথা বলা হয়। আর আমাদের কল্পনায় প্রেতচ্ছায়া বলতে শীর্ণকায় একটা আকৃতি বা অবয়বকে আমরা দেখি। এখানেও কবি গাছকে বা গলির মোড়ে যে গাছ দাঁড়িয়ে আছে তাকে তিনি সেই গাছের প্রেতচ্ছায়া রূপেই বর্ণনা করেছেন, অর্থাৎ একটা শীর্ণকায় মূর্তি দাঁড়িয়ে রয়েছে, তাই তিনি গাছ বলেও সঙ্গে সঙ্গে সংশোধন করে নিলেন। আঁকা বাঁকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া। গাছের সেই যে গাছটি দাঁড়িয়ে আছে প্রেতচ্ছায়া রূপে, সেই গাছের রূপের বর্ণনা করতে গিয়ে কবি কী বলেছেন, সেই গাছের ডালপালাগুলো সব শুকনো হয়ে গেছে। যদি কোনো গাছের পাতা ঝরে যায় সেই গাছটিকে তোমরা দেখবে যে তার আঁকা বাঁকা ডালগুলি বেরিয়ে থাকে, কিন্তু এই গাছটি প্রেতচ্ছায়া অর্থাৎ তার ডালপালাগুলি শুকনো। সেই ডালপালাগুলি শুকনো এবং যেন মনে হচ্ছে কাঠির কঙ্কাল। অর্থাৎ আমরা জানি মাংসলো যে জিনিসটি যে হাড় পাঁজরার উপরে থাকে, যখন মাংসলো জিনিসটা শুকিয়ে যায় বা মাংসলো জিনিসটা থাকে না, তখন সে হাড় পাঁজরার একটা ধাঁচ থাকে। তো এখানেও প্রকৃত যে গাছের মধ্যে পাতা থাকবে, ফুল থাকবে, সবুজ থাকবে, রস থাকবে, সেই গাছের অবয়ব একেবারে শুকিয়ে গাছের প্রেতচ্ছায়া হয়ে গেছে।
যার ফলে সেখানে আর শুকনো বা সজীব ডালপালা সেখানে নেই, সেখানে কি রয়েছে, শুকনো কাঠির কঙ্কাল রয়েছে, যেগুলি এলোমেলোভাবে শূন্যের দিকে মানে আকাশের দিকে উঠে গেছে। রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, সেই শুকনো ডালপালা কঙ্কালসারের কথা বলতে গিয়ে কবি কি বললেন না, সেই ডালপালাগুলি রুক্ষ অর্থাৎ কর্কশ, রুষ্ট অর্থাৎ শুকনো, রিক্ত অর্থাৎ শূন্য, সেখানে কোনো পাতা নেই, এবং জীর্ণ অর্থাৎ শীর্ণকায়, কারণ সেখানে কোনো সবুজতার আভাস নেই। লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছালবাকল নেই। অর্থাৎ আমি এতক্ষণ ধরে বলছিলাম যে কবি এখানে প্রাণের প্রতি গাছকে, প্রকৃতভাবে যে গাছ সজীব হয়, শ্যামলতায় ভরপুর থাকে, সেই গাছের চিত্র বা সেই গাছের অবয়ব কিন্তু এখানে তুলে ধরেননি। তিনি এখানে গাছের একটি প্রেতচ্ছায়া তুলে ধরেছেন, এবং সে প্রসঙ্গে শুকনো গাছ, মরা গাছ যেরকম হয় তারই বর্ণনা করতে গিয়ে বলেছেন সেই গাছে লতা পাতা নেই। আমরা জানি গাছ যদি পাতাতে ভরপুর থাকে তবেই সেই গাছ ছায়া প্রদান করতে পারে, তবেই সেই গাছ ছায়া স্নিগ্ধ শীতলতা দান করতে পারে, কিন্তু এই গাছে ছালবাকল পর্যন্ত নেই, অর্থাৎ শুকনো গাছ নেই, কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। অর্থাৎ গাছের মধ্যে প্রাণ আছে, যা প্রাণময় তাই সরস, এবং যা সরস প্রাণময় তাই অফুরন্ত সম্ভাবনাময়। কিন্তু এই মরা গাছের মধ্যে যে আগামী দিনের কোনো ভবিষ্যৎ থাকতে পারে, সেখানে যে আগামী দিনে কোনো পাতা বেরোতে পারে বা তার মধ্যে কোনো সজীবতা বা প্রাণ নতুনভাবে উদ্বুদ্ধ হতে পারে, এমন কোনো অদূর ভবিষ্যতের কোনো সম্ভাবনা বা আশা কবি দেখলেন না। তাই তিনি বলেছেন যে সেখানে এক বিন্দু সরসের সম্ভাবনাও নেই। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। এতক্ষণে আমরা বুঝতে পারলাম কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত ওই কোনো জরুরি কাজে গলির মধ্যে ওই রাস্তায় ট্যাক্সি করে যাচ্ছিলেন। ড্রাইভার বললে ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। অর্থাৎ যে জরুরি কাজে কবি যাচ্ছিলেন ট্যাক্সি করে, সেই ট্যাক্সির ড্রাইভার বলছেন ওদিক দিয়ে যাব না। কেন যাব না? কারণ দেখছেন না ওই গলির মোড়ে রাস্তার মাঝখানে কতকগুলো ছন্ন ছাড়া বেকার ছোকরা, ছন্ন ছাড়া মানে বাউন্ডুলে, চালচুলো নেই, সমাজের মূল স্রোত থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং বেকার, তাদের কাছে কোনো কর্মসংস্থান নেই, তাদের কাছে জীবিকা অর্জনের কোনো উপায় নেই, তারা কর্মহীন, বেকার ছোকরা অর্থাৎ যুবক সম্প্রদায়। আমরা জানি যে যারা ইয়াং অর্থাৎ যুবক বা যুবা, তারাই হলো দেশের আগামী ভবিষ্যৎ। এই আগামী ভবিষ্যৎকেই এখানে ছন্ন ছাড়া রূপকের আড়ালে প্রকাশ করা হয়েছে। তাই ট্যাক্সির ড্রাইভার বলছেন যে ছন্ন ছাড়া বেকার যুবকের দলরা সেই রাস্তার মাঝখানে আড্ডা দিচ্ছেন, তিনি সেখান দিয়ে ট্যাক্সি নিয়ে যাবেন না। এবং এই ছন্ন ছাড়ার একটা বাহ্যিক রূপের বর্ণনা করতে গিয়ে কবি বলেছেন চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। অর্থাৎ তাদের যে একটা আধুনিক সমাজের যে একটা বিশৃঙ্খলময় জীবন বা সমাজের যে অবক্ষয়িত রূপ, সেই অবক্ষয়িত রূপ যেন কোথাও তাদের বেশভূষার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ার। ট্যাক্সি ড্রাইভার কেন ওখান দিয়ে যেতে চান না? কারণ ওখান দিয়ে গেলেই বলবে যে গাড়িটা থামান, কি না হাওয়া খাওয়ান। এখানে কবি হাওয়া খাওয়ান কথাটিকে রূপক অর্থে ব্যবহার করেছেন। হাওয়া খেলে মানুষের মধ্যে, প্রাণের মধ্যে শীতলতা আসে, তাতে প্রাণে কিছুটা ঠান্ডা ভাব জাগে, কিন্তু তাতে পেট চলে না। জীবনের মতো যে কঠিন বাস্তবতা রয়েছে, সেই কঠিন বাস্তবতা চলে না। ছন্ন ছাড়া যুবকের দল, তাদের জীবন এতটাই ছন্ন ছাড়া, এতটাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এতটাই ছন্দহীন, এতটাই তারা মূল স্রোত থেকে বিচ্ছিন্ন যে তারা বলছেন একটু হাওয়া খাওয়ান। অর্থাৎ কবি যেন কোথাও ব্যঙ্গাত্মক সুরে তৎকালীন যে সামাজিক পটভূমি তাকে প্রকাশ করেছেন। কারা ওরা? চেনেন না ওদের? কবি জিজ্ঞাসা করছেন কারা ওরা? তখন ট্যাক্সি ড্রাইভার বলছেন জোড়া কারা। ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নৈরাজ্যের বাসিন্দা। অর্থাৎ নৈরাজ্য শব্দের অর্থ হলো বিশৃঙ্খলা, অর্থাৎ যাদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, কোনো নীতি নেই, এরকম একটা বিশৃঙ্খলিত তাদের জীবন, এবং তারা এক নৈরাজ্যের বাসিন্দা। নৈরাজ্য মানে কেন নৈরাজ্য? শোনো, ওদের কিছু নেই, ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা নেই, শালীনতা নেই।
অর্থাৎ ট্যাক্সি ড্রাইভার যে কবিকে বললেন তারা এক বিরাট নেই রাজ্যের বাসিন্দা। কেন নেই রাজ্যের বাসিন্দা বললেন? কারণ তাদের কিছু নেই, তাদের নিজস্ব কোনো আদি ভূমি নেই বা আদি বাড়ি নেই, তাদের নিজস্ব কোনো ভিত বা বুনিয়াদ নেই যেখানে তারা দাঁড়িয়ে তাদের আগামী জীবনকে পরিচালিত করতে পারে। তাদের জন্য নির্দিষ্ট কোনো রীতিনীতি নেই, তাদের জন্য দেশের যে আইন কানুন বা যে মানুষের যে প্রকৃত জীবনের অধিকার সেসব পর্যন্ত নেই, কোনো বিনয়ী ভাব নেই, কোনো ভদ্রতা শিষ্টতা কিচ্ছু নেই, এমনকি তাদের শ্লীলতা বা শালীনতাও নেই। অর্থাৎ তাদের মধ্যে ভদ্রতা, লজ্জা, অর্থাৎ একজন সভ্য সমাজের আধুনিক যুগের মানুষের জীবনের যা বৈশিষ্ট্য সেসবের কোনো কিছুই এই ছন্নছাড়া বেকার যুবক সম্প্রদায়ের মধ্যে নেই। তাই ট্যাক্সি ড্রাইভার কবিকে বলছেন ঘেঁষবেন না ওদের কাছে। অর্থাৎ এই ছন্নছাড়া সম্প্রদায় যে সমাজ থেকে কতটা ব্রাত্য, সমাজের মধ্যে থেকেও কতটা পতিত, কতটা পিছিয়ে পড়েছে, কতটা বিচ্ছিন্ন, সে অবস্থার কথাই কিন্তু ট্যাক্সি ড্রাইভার বলেছেন যে যেহেতু ওদের কিছু নেই, ওরা নেই রাজ্যের বাসিন্দা, তাই ওদের সঙ্গে ঘেঁষবেন না। অর্থাৎ ওরা সব দিক থেকেই যেন আলাদা, এ কথাই ট্যাক্সি ড্রাইভার বলতে চেয়েছেন। এই ভিডিওতে এতটাই। ছন্নছাড়া কবিতার বাকি অংশ আমরা পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।